নির্বাচনের ডিউটিতে থাকবে 60,000 সেনা। সেপ্টেম্বরে 1.5 লাখ পুলিশের প্রশিক্ষণ শুরু। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতের নির্দেশ। ঐক্যমত্যের আলোচনায় সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ ইস্যুতে বিএনপির বয়কট। ঐতিহাসিক দলিল করার আশা আলী রিয়াজের। সমন্বয়করা চাঁদাবাজিতে জড়ানোই বেদনায় নীল মির্জা ফখরুল। ফ্যাসিবাদের পুনর্বাসন রুখতে কোন্দলে না জড়ানোর আহ্বান। জুলাই সনদ দেখেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করবে এনসিপি। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট আশা করছে জামায়াত। চাঁদাবাজিতে গ্রেফতার 4 সমন্বয়ক রিমান্ডে নতুন নতুন তথ্য দিচ্ছেন। জানালো পুলিশ। অপরাধীকে ছাড় নয়, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডাকসু নির্বাচন হতে পারে 13 সেপ্টেম্বর। তফসিল ঘোষণা কাল। 35 বছর পর 15 সেপ্টেম্বর হবে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। এবং আসামে এক মাসে 3,500 মুসলিম উচ্ছেদ, গুড়িয়ে দেয়া হচ্ছে ঘরবাড়ি। ভারতে অনুপ্রবেশকারী দাবি বিজেপি। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। আসন্ন নির্বাচন সুষ্ঠু করতে মাঠে থাকবে 60,000 সেনা। অক্টোবরের মধ্যে 1.5 লাখ পুলিশকে দেয়া হবে নির্বাচন কেন্দ্রিক প্রশিক্ষণ। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন বাহিনীর নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে নিয়মিত প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দেয়া হয় বৈঠকে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব কথা জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে হতে পারে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এরই অংশ হিসেবে সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন বাহিনী নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি সংক্রান্ত সভা। পরিস্থিতি পর্যালোচনা করে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব জানান, নির্বাচন সামনে রেখে সেপ্টেম্বরে শুরু হবে 1.5 লাখ পুলিশ সদস্যের প্রশিক্ষণ। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে 60,000 সেনা সদস্য। এ নিয়ে সমন্বয় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। 1.5 লক্ষ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে সেপ্টেম্বর থেকে। আগামী মাসটা সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় 60,000-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। নির্বাচনের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়মিত প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। গুজব প্রতিরোধেও চলছে কাজ। যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে, সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই করার কথা বলেছে। প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে সাক্ষাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। গোপালগঞ্জে সহিংসতায় গোয়েন্দা সংস্থার ব্যর্থতা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জানিয়েছেন যে বাংলাদেশ গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম। গোপালগঞ্জের বিষয়ে তো আমাদের গভর্নমেন্ট একটা ইনকোয়ারি কমিশন করেছেন। নির্বাচন ঘিরে মাঠ প্রশাসনে প্রয়োজনীয় রদবদলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে বৈঠকে। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ ইস্যুতে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঐক্যমত্য কমিশনের আলোচনায়। নিয়োগ প্রক্রিয়ার সাংবিধানিক কাঠামোতে নেয়ার পক্ষে মত দেয় জামায়াতে ইসলামী ও এনসিপি। এতে নির্বাহী ক্ষমতা খর্ব করা হচ্ছে এমন অভিযোগ এনে আলোচনা সাময়িক বয়কট করে বিএনপি। তবে ঐক্যমত্যের ভিত্তিতে ঐতিহাসিক দলিল করার আশা কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 20তম বৈঠকে নির্ধারিত বিষয় ছিল সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক ও ন্যায়পাল নিয়োগ এবং নারী প্রতিনিধিত্ব। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জাতীয় সনদের মধ্য দিয়ে জাতির আগামী দিনের পথরেখা তৈরি করতে চায় কমিশন। আমরা চাই এগুলি নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলি যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে, যার মধ্যে দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখাটা থাকবে।
আলোচনা শুরুতেই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ ইস্যুতে কমিশনের দেয়া প্রস্তাব নির্বাহী ক্ষমতাকে দুর্বল করবে উল্লেখ করে আলোচনা সাময়িক বয়কট করে বিএনপি। রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের সহায়তার প্রয়োজন আছে, সেই বিবেচনা থেকে আমরা মনে করি যে এখন সাংবিধানিক যে সমস্ত প্রতিষ্ঠানের নিয়োগ এবং সংবিধিবদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত যে নিয়ন্ত্রণটা করতে চাচ্ছে সাংবিধানিকভাবে, সেটা যদি হয় তাহলে নির্বাহী বিভাগের কার্য সম্পাদনে এবং সঠিকভাবে একটা ভারসাম্যমূলক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনেকটা বাধা পেতে হবে। এরপর ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় আরও কিছু সময় বন্ধ থাকে আলোচনা। সব নিয়োগ সাংবিধানিক কাঠামোতে না এনে বরং আইন কঠোর করার পরামর্শ দেন রাজনৈতিক নেতারা। আমরা নির্বাহী বিভাগকে একদম হাত পা বেঁধে দেওয়ার যে প্রবণতা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে, এখান থেকে আমাদেরকে সরে আসতে হবে, সরকারকে কাজ করতে দিতে হবে। অন্যদিকে এসব নিয়োগ সাংবিধানিক কাঠামোর মধ্যে নিয়ে আসার প্রস্তাবের পক্ষে মত দেয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। নিরপেক্ষ, হস্তক্ষেপহীন, মেরিট ওয়াইজ একটি রিক্রুটমেন্ট যদি হয় তাহলে দেশের কি কি অসুবিধা আছে এটা আমাদেরকে কনভিন্স করতে হবে। আমরা যদি মনে করি দেশের খুব অসুবিধা হয়ে যাবে, অবশ্যই সেটা আমরা করব না। আর যদি এটা হয় যে না দেশের জন্য ভালো হবে কিন্তু কোনো একটি দলের জন্য খারাপ হতে পারে, তাহলে তো এটাকে জাতি এটা অ্যাকসেপ্ট করবে না এবং এটা আমরা চাইও না। এখন আমরা যেটা বলছি যে এটা আগে যেভাবে নিয়োগ হতো সরকারিভাবে, সেটা না হয়ে এক দলের নিয়োগ না হয়ে একটা নিরপেক্ষ বডির মধ্য দিয়ে, নিরপেক্ষ একটা কমিটির মধ্য দিয়ে সরকারি দল বিরোধী দলের সেখানে অংশগ্রহণ থাকবে, তাদের মধ্য দিয়ে যদি একটা নিয়োগ হয় তাহলে সেই নিয়োগটা ফেয়ার হবে, সেই নিয়োগটা দলনিরপেক্ষ হবে, সেই প্রতিষ্ঠানটা দলনিরপেক্ষভাবে কাজ করবে। রাজনৈতিক দলগুলোর হাতে জুলাই সনদের খসড়া তুলে দিয়ে দ্রুত সময়ে ঐক্য গড়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে কথা বলছেন বিভিন্ন দলের নেতারা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে সরকারি দলের লোকেরা কখনো অ্যারেস্টেড হয় না, কেউ কেউ অ্যারেস্টেড হয় যখন তিনি বিরোধী দলে চলে যান, ঠিক আছে? তো এটা লুজ রাখতে হয় কেন যে আমি দুর্নীতি যদিও করি আমার যেন না ধরে। তো এইটা চাইলে দুর্নীতি চাই না, এই কথা তো মিলে না, ঠিক আছে? আমরা চাই এই পরিবর্তনে দুদক শক্তিশালী ভূমিকা পালন করবে, ইন্ডিপেন্ডেন্ট ভূমিকা পালন করবে, কনস্টিটিউশনাল বডির মতো করে তারা ভূমিকা পালন করবে। এখানে কমিটি ফরমেশন একটা প্রস্তাব আছে, আমরা সেটাও এগ্রি করেছি এবং বলেছি এটা সংবিধানে কমিটি গঠনের প্রস্তাবনা এগুলোকেও সেখানে ইনক্লুড করার জন্য। তারপরে বাকি যে ডিটেলসগুলো আছে এগুলো আইনের মাধ্যমে এগুলো স্থিরীকৃত হবে। সুতরাং ইস্যু ইজ ভেরি ক্লিয়ার, আমাদের স্ট্যান্ড ইজ ভেরি ক্লিয়ার। মেজরিটি অফ দি political parties as Kajara says is very clear. We are very strong to include it in the constitution of Bangladesh. এরপরে যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে কেয়ারটেকার সরকারের ব্যাপার। কেয়ারটেকার সরকারের ব্যাপারে তো বারবার আলোচনা হয়েছে, আমরা প্রায় কাছাকাছি গিয়েছিলাম এবং সেখানে বিএনপির সাথে জামাতের অরিজিনাল প্রস্তাবে একই রকম ছিল। আমরা বলেছিলাম যে সেখানে ফরমেশন হবে, 5 জনের সদস্য হবে, সিলেকশন কমিটি, স্পিকার, ডেপুটি স্পিকার ফ্রম অপোজিশন। এটা আমরা একমত হয়েছি যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে। সুতরাং স্পিকার ফ্রম দি গভর্নমেন্ট সাইড, ডেপুটি স্পিকার ফ্রম দি অপোজিশন, প্রাইম মিনিস্টার ফ্রম দি গভর্নমেন্ট সাইড, অপোজিশন লিডার ফ্রম দি অপোজিশন এবং তৃতীয় বৃহত্তম দল ইন দ্য পার্লামেন্ট, মোট 5। আর যদি আপার হাউস থাকে তো তাহলে সেখানে আরো 2 জন ইনক্লুডেড হবে, তাহলে এটা হয়ে যাবে 7। আপার হাউসের আলোচনা সামনে আছে। দর্শক, ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে কথা বলছিলেন বিভিন্ন দলের নেতারা। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। সমন্বয়কদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠায় উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণ অভ্যুত্থানের 1 বছর পার হলেও দেশের রাজনৈতিক বাস্তবতায়
কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। আর রাজনৈতিক দলগুলো নিজেরা কোন্দলে জড়ানোয় পুনর্বাসনের সুযোগ নিচ্ছে পতিত ফ্যাসিস্টরা। এদিকে দ্রুত নির্বাচন দাবি করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চাঁদাবাজ যে দলেরই হোক তার বিচার নিশ্চিত করতে হবে। তন্দ্রা তারুণ্যকে সঙ্গে নিয়ে নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। সোমবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত গ্রাফিতি অঙ্কন কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দেয়া বক্তব্যে তিনি বলেন, গণ অভ্যুত্থানের 1 বছর পার হলেও দেশের রাজনৈতিক বাস্তবতায় কোনো গঠনমূলক পরিবর্তন আসেনি। সমন্বয়কদের চাঁদাবাজিতে জড়ানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। যে গোটা বাংলাদেশ তোমাদের দিকে চেয়ে আছে, এই তরুণ যুবক যারা বদলে দিয়েছে, যারা পাল্টে দিয়েছে সেই হাসিনার ক্ষমতাকে, তাকে দূর করে দিয়েছে দেশ থেকে, তাদেরকেই তো এখন এই দেশ গড়ে তুলতে হবে। রাজনৈতিক দলগুলো সংস্কার কাজে সহযোগিতা করছে না সরকারের পক্ষ থেকে, এমন অভিযোগ নাকচ করেন বিএনপি মহাসচিব। এখনো শেখ হাসিনার বিচার দৃশ্যমান না হওয়া নিয়ে প্রশ্ন করেন তিনি। বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি, যে আমরা কোঅপারেট করছি না, কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি। এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তোলেন, গণতন্ত্র মুখ্য উদ্দেশ্য হলে নির্বাচন দিতে দেরি কেন? আসন্ন নির্বাচন মানুষ যাতে নির্ভয়ে করতে পারে, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, সেই পরিবেশ তৈরি করার দায়িত্বও হচ্ছে অন্তর্বর্তী সরকারের। সম্প্রতি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির প্রসঙ্গে তিনি বলেন, চাঁদাবাজ যে দলেরই হোক তার বিচার নিশ্চিত করতে হবে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সংসদের উচ্চকক্ষ ভোটের অনুপাত বা পিআর পদ্ধতি অনুসারে হতে হবে, আসন অনুসারে হবে না। এমন ঐক্যমত্য না হলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার সকালে জামালপুরের জেলা পরিষদ ডাকবাংলোতে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি। জানান, মৌলিক সংস্কারের রূপরেখা জুলাই সনদের মধ্যে থাকতে হবে। ঐক্যমত্য আসার পরই জুলাই সনদের বিষয়ে বিবেচনা করা হবে বলেও জানান নাহিদ ইসলাম। জুলাই সনদ হয়ে যাওয়ার পরেই নির্বাচনী তোড়জোড় শুরু হবে বলেও জানান তিনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে উচ্চকক্ষ। প্রথম থেকে আলোচনা ছিল, বিষয় বিভিন্ন দলের প্রস্তাবনাতেও ছিল, কিন্তু আমরা বলেছিলাম যে উচ্চকক্ষটা ভোটের অনুপাতে হতে হবে, পিআর অনুসারে হতে হবে, যা আসনের অনুসারে হওয়া যাবে না। মানে উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখনো ঐক্যমত আছে। সে বিষয়ে ঐক্যমত না আসলে এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা এটা নিয়ে আমাদের সন্দেহ হচ্ছে। দেশে সুষ্ঠু, অবাধ ও ঐক্যমত্যের ভিত্তিতে একটি নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা জানিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এই কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে আরো সমৃদ্ধ করা যায় এ নিয়ে আলোচনা হয় বলে জানান তিনি। পাশাপাশি বাংলাদেশের শুল্ক সমস্যা কিভাবে সমাধান করা যায় বৈঠকে এ নিয়ে আশ্বাস দেন কোরিয়ান রাষ্ট্রদূত। সুষ্ঠু দেশ গঠনের জন্য আগামী নির্বাচনে বিভিন্ন সংস্কারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক উন্নয়নশীল সম্ভাবনাময় দেশ গঠনের যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে সম্ভব হলে আমরা এই দেশটাকে একটা করাপশন ফ্রি, একটা সাস্টেনেবল ইকোনমির দিকে নিয়ে যেতে পারি। এ ব্যাপারে আমাদের সম্মানিত আমির জামাত ওনার কাছে আশাবাদ ব্যক্ত করেছেন। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যার মামলা আনুষ্ঠানিক অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের শুনানি হয়েছে। আগামীকাল হবে আসামি পক্ষের শুনানি। সোমবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। বলেন, পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হওয়ার পর তার সহযোদ্ধাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ। মূল ঘটনা আড়াল করতে বারবার পরিবর্তন করা হয় পোস্টমর্টেম রিপোর্ট। সাবিনা মজুমদারের রিপোর্ট। জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ
সবচেয়ে নির্মম হত্যাকাণ্ড মোড় ঘুরিয়ে দিয়েছিল জুলাই আন্দোলনের। পুলিশের গুলির সামনে দুহাত প্রসারিত করে বুক পেতে জীবন উৎসর্গ করে আবু সাইদ হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী কোটি মানুষের প্রেরণার উৎস। এই হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হয় সোমবার। এদিন সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক এএসআই আমির হোসেন সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এজলাসে তাদের উপস্থিতিতে অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। মঙ্গলবার অনুষ্ঠিত হবে আসামিপক্ষের শুনানি। তৎকালীন পুলিশ কমিশনার এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিকল্পিতভাবে সেই ঘটনাকে ধামাচাপা দিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আবু সাইদের সহযোগীদের কি আসামি করে একটা মামলা দায়ের করেছিলেন। এই যে পোস্টমর্টম যিনি করেছিলেন তাকে উনি অরিজিনাল যখন পোস্টমর্টম রিপোর্ট করেন তখন সেটা গ্রহণ করেননি। তখন সরকারের তৎকালীন কর্তা ব্যক্তিদের নির্দেশে প্রভাবিত হয়ে বা নির্দেশিত হয়ে। আর আশুলিয়ার 6 লাশ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 আসামির পক্ষে 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। আশুলিয়ার মামলায় আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে পলাতক আসামিদের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ হয়ে আগামী 8 জন পলাতক আসামির জন্য 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ করা হবে। অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন এবং চার্জের জন্য দিন ধার্য হয়েছে 7। এদিকে লক্ষ্মীপুরে আন্দোলন দমনে নির্বিচারে গুলি করে 5 জনকে হত্যার ঘটনায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি সহ 3 আসামিকে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। গুলশানের সাবেক এমপির বাসায় 50 লাখ টাকা চাঁদাবাজির সময় গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের রিমান্ডে নতুন নতুন তথ্য আসছে বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান। এই ঘটনার পেছনে অন্য কারো সম্পৃক্ততা আছে কিনা তা উদ্ঘাটনেও চেষ্টা চলছে। প্রথম ধাপে নেয়া 10 লাখ টাকা উদ্ধারে অগ্রাধিকার দিচ্ছে পুলিশ। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট। শুক্রবার রাতে রাজধানীর গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় 50 লাখ টাকা চাঁদাবাজির সময় পুলিশের হাতে গ্রেপ্তার হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 নেতা। এদের মধ্যে 4 জনকে 7 দিনের রিমান্ডে পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে। রিমান্ডের প্রথম দিনই নতুন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান। তবে তদন্তের স্বার্থে সে সম্পর্কে কথা বলেননি তিনি। যেহেতু তদন্ত পর্যায়ে আছে এই বিষয়গুলো এত ডিসক্লোজ করে বলা যাবে না। তবে আমরা তাদেরকে ওইভাবে না দেখিয়ে আমরা দেখছি তারা অপরাধী। তো একজন অপরাধীকে কিভাবে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে বিচারে পাঠানো যায় এটাই আমাদের মুখ্য কাজ। প্রথম ধাপে নেয়া 10 লাখ টাকা উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান তিনি। তার হিস্ট্রি নিয়ে গুরুত্ব দিচ্ছি, যেগুলো বিভিন্ন নিউজে এসেছে ওগুলো আমরা এখন ওগুলোর উপর জিজ্ঞাসাবাদ করবো তারা। আর মূল বিষয় আমাদের এই মামলায় যে রিকভার বিষয় টাকা পয়সা চাঁদার টাকা রিকভারটা করা যায় কিনা এসব বিষয় আমরা সব নিয়ে, তাদের সাথে আরও কেউ জড়িত আছে কিনা, কোনো গডফাদার আছে কিনা, এসব সার্বিক বিষয় নিয়ে আমরা কাজ করতেছি। গ্রেপ্তারের সময় ছাত্র নেতা রিয়াদ পুলিশের সাথে খারাপ ব্যবহার সহ পুলিশকে পুড়িয়ে মারার হুমকি দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর আসে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। কোন ধরনের চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহির আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরো বলেন, চাঁদাবাজ যত শক্তিশালী হোক কিংবা যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না। উপদেষ্টা জানান, নির্বাচন সামনে রেখে ধাপে ধাপে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে। সেই সঙ্গে মাদক নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি। চাঁদাবাজির অবশ্যই হচ্ছে, আপনারা তো বড় করে রিপোর্ট দিচ্ছেন না যে গুলশানের কি চাঁদাবাজকে আমরা ছাড় দেই নেই, গুলশানের চাঁদাবাজকে ধরছি না। কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না, সে যত বড় লোকই হোক এবং যত প্রভাবশালী হোক না কেন, কাকেই ছাড় দেওয়া হবে না। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় রোববার রাতে মারা গেছে সাহিল ফারাবি আয়ান নামে এক শিক্ষার্থী। এদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে ভর্তি থাকা 3 জনের অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। আর সাধারণ বেডে থাকা 3 রোগীর অবস্থা উন্নতি হওয়ায় যে কোনো সময় ছাড়পত্র দেয়া হতে পারে তাদের। হাসান আল মাহমুদের রিপোর্ট।
মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুর তালিকায় যোগ হলো আরও এক শিক্ষার্থী। রোববার দিবাগত রাত 2টার দিকে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর শিক্ষার্থী শাহিল ফারাবি আয়ান। শরীরের 40% পুড়ে গিয়েছিল তার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যু হয়েছে 34 জনের। এর মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃত্যু হয়েছে 18 জনের। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে হাসপাতাল পরিচালক অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন বলেন, আইসিইউতে থাকা 3 জনের অবস্থা এখনও অপরিবর্তিত। ক্রিটিক্যাল পেশেন্ট যে ছিল তাদের 4 জনের মধ্যে আয়ান গতকাল রাত 1:45 মৃত্যুবরণ করেছে। বাকি পেশেন্টগুলো স্ট্যাটিক আছে, অর্থাৎ যে বাকি আরও 3টা ক্রিটিক্যাল এবং সিভিয়ার কেস তাদের অবনতি ঘটে নাই, মানে কোনো অবনতি ঘটে নাই, আগের মতোই আছে। সিঙ্গাপুর, চীন ও ভারতের বিশেষজ্ঞরা দেশ ছাড়লেও তাদের পরামর্শই চলবে চিকিৎসা কার্যক্রম। 3 জনের অবস্থা উন্নতি হওয়ায় যে কোনো সময় ছুটি দেওয়া হতে পারে তাদের। ইন্টারমিডিয়েট যে পেশেন্টগুলো ছিল এদের মধ্য থেকে আমরা 3 জনকে বাসায় পাঠানোর মতো অবস্থা হয়েছে, কিন্তু ওয়েদার প্লাস কয়েকদিন পরে আর একটা ড্রেসিং হবে, এই সমস্ত কথা বিবেচনা করে ওনাদেরকে আমরা পরবর্তী ড্রেসিং করে আমরা বাসায় পাঠিয়ে দিব। মাইলস্টোনের ঘটনা তদন্তে 9 সদস্যের কমিশন গঠন করেছে সরকার। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে সহায়তা করতে ঢাকায় আসছে চীনের একটি প্রতিনিধি দল। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে কথা জানান বিমান বাহিনীর এয়ার কমোডোর মিজানুর রহমান। এদিকে কম দগ্ধ শিশুদের ড্রেসিং সহ স্কুল স্টাফদের চিকিৎসায় মেডিকেল ক্যাম্প বসিয়েছে বিমান বাহিনী। আর মানসিক স্বাস্থ্য উন্নতির জন্য কাউন্সেলিং চালু করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। 2 আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে একাডেমিক কার্যক্রম। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনার 8ম দিনেও ঘটনাস্থল দেখতে আশপাশ ও দূরদূরান্ত থেকে ছুটে আসেন অনেকে। যুদ্ধ বিমান আশ্রে পড়া স্থান ও ভবনের ক্ষতচিহ্ন দেখে নিদারুণ এই দুর্ঘটনায় মর্মাহত আগতরা। আর যেন এমন দুর্ঘটনা না ঘটে এমন ব্যবস্থা চান তারা। আমার চোখ দিয়ে পানি বাড়ায় এমনি বাচ্চাগুলোর কথা মনে হলে। আমার 2টা নাতি আছে ছোট। বিমানটা যদি মাঠে পড়তো তত বাচ্চাগুলো মারা যেত না। শব্দ হয়, আমরা বসে পড়ি, কান ধরে বসে পড়ার পরে দেখি কি 3 ক্লাসে আগুন চলতেছে অনেক। সোমবার সকাল থেকে 7 দিনের অস্থায়ী মেডিকেল ক্যাম্প চালু করেছে বিমান বাহিনী। দুর্ঘটনায় যেসব শিক্ষার্থী 5% কম দগ্ধ হয়েছে তাদের ড্রেসিং সহ স্কুল স্টাফদের চিকিৎসা দিচ্ছে বাহিনীটি। আমরা বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে 7 দিনের একটা মেডিকেল কার্যক্রম, মেডিকেল ক্যাম্পেইন মাইলস্টোন কলেজে ক্যাম্পাসে পরিচালনা করব। আজকে থেকে এটা শুরু হলো। এছাড়া শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নতির জন্য কাউন্সেলিং সেন্টার চালু করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। আর একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে আগামী 2 আগস্ট পর্যন্ত। এদিকে রাজধানীর তেজগাঁওয়ে এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটিতে সংবাদ সম্মেলন করে বিমান বাহিনী। মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে সহায়তা দিতে চীনের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে বলে জানান এয়ার কমোডোর মিজানুর রহমান। তদন্ত কাজে সহায়তার জন্য চীনের একটি বিশেষজ্ঞ দল আসার সম্ভাবনা রয়েছে। তদন্তে আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করতে সহায়ক হবে বলে আমরা মনে করি। অনুমান নির্ভর কথা না বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, তদন্তেই উঠে আসবে দুর্ঘটনার প্রকৃত কারণ। আমরা প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। এ বিষয়ে বিমান বাহিনী প্রধান সার্বক্ষণিকভাবে নির্দেশনা প্রদান করছেন এবং আমরা আশাবাদী আহত শিশুরা দ্রুত আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে আসবে এবং আবার তারা তাদের স্কুলে ফিরে যাবে। দুর্ঘটনায় হতাহতদের যতদিন প্রয়োজন ততদিন বিমান বাহিনী সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান এই কর্মকর্তা। আকস্মিকতা ও ভয়াবহতা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। ডাকসু নির্বাচনের সম্ভাব্য তারিখ 13 সেপ্টেম্বর। মঙ্গলবার বিকেল 4টার দিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে তফসিল। একই সঙ্গে তফসিল হবে 18টি হল সংসদ নির্বাচনেও। চিফ রিটার্নিং কর্মকর্তা জানান, বৈধ শিক্ষার্থীদের নিয়ে ভোটার তালিকা চূড়ান্ত হয়েছে। এদিকে ডাকসু নির্বাচন নিয়ে বেশিরভাগ ছাত্র সংগঠন প্রস্তুত থাকলেও এখনো হল কমিটি দেয়নি ছাত্রদল। তফসিল ঘোষণা হলেই প্রতিক্রিয়া জানাবেন তারা। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি ও গণতান্ত্রিক চর্চার অন্যতম মঞ্চ ডাকসু। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই নির্বাচন দিয়ে ডাকসুকে সক্রিয় করার তাগাদা দিতে থাকে ছাত্র সংগঠনগুলো। অবশেষে মঙ্গলবার ঘোষণা করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তফসিল। চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন জানান, সব প্রস্তুতি শেষ। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে হবে ভোট। আমরা আগামীকাল 4টার ভিতরে আমরা তফসিল ঘোষণা করব। আমাদের প্রস্তুতি মোটামুটি সম্পন্ন। আমাদের খসড়া যে ভোটার তালিকা আমরা হয়তো আজকে রাত্রির ভিতর পেয়ে যাব। সেপ্টেম্বরের সেকেন্ড উইক যে কোনো সময় ভোটের দিন হবে। এদিকে ডাকসু নির্বাচন নিয়ে সরব ছাত্র সংগঠনগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ সম্পাদক জানান, এককভাবে প্যানেল দিতে প্রস্তুত তারা। দ্রুত হল কমিটি ঘোষণার কথাও জানান তিনি। ছাত্র সংগঠন হিসেবে আমরা বৃহৎ ছাত্র সংগঠন, আমাদের যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা প্যানেল ঠিক করতে পারি, কারণ আমাদের মধ্যে এত অভ্যন্তরীণ যে রাজনৈতিক প্রতিযোগিতা এত বেশি, আমরা আসলে আমাদের আরও সময় নিতে হবে যে আসলে আমরা কাদেরকে দিব। এত নেতাকর্মী আমাদের, তো এই জায়গা থেকে এটা আমাদের জন্য খুব বেশি কঠিন কাজ না। নির্বাচনে জোট করার কথা ভাবছে কোনো ছাত্র সংগঠন। শুধু গণতান্ত্রিক ছাত্র জোট প্যানেলভুক্ত যে সংগঠনগুলো সেই সংগঠনগুলোই থাকবে এমন না। আমরা আরও যারা গণতন্ত্র মনা আছে, যারা ছাত্রদের পক্ষে কথা বলে, ছাত্রদের শিক্ষার সাথে ছাত্রদের স্বার্থে যারা কথা বলে, তাদেরকে নিয়ে আমরা একটা প্যানেল করব। যদি আমরা ওইভাবে দেখি যে গণ অভ্যুত্থানের শক্তি আকারে আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আমাদের যে রাজনৈতিক ভাবনা এবং বিশ্ববিদ্যালয় নিয়ে যে ভাবনা, তাদের সাথে যদি মিল পায়, আমাদের হয়তো আমরা জোটবদ্ধ হতে পারে আমাদের সংগঠন। আবার অনেকের দাবি, তফসিল ঘোষণা করেই যেন প্রশাসন ঝিমিয়ে না পড়ে, পরবর্তী কার্যক্রম যেন নিয়মতান্ত্রিক ভাবে হয়। অবশ্যই প্রশাসনের কাছে এটা আহ্বান থাকবে যে আপনারা তফসিল দিচ্ছেন, যদি আগামীকাল প্রকাশ পায় এটা অবশ্যই আমরা সাধুবাদ জানাই, কিন্তু এই তফসিলটাই যাতে শেষ কোনো কার্যক্রম না হয়ে যায়। তফসিলের পরে ভোটার তালিকা প্রণয়ন থেকে শুরু করে ডাকসু যে নিয়মতান্ত্রিক কাজগুলো, সেগুলো যথাসময়ে চলবে, এটা বলে আমরা আশা করি। 2019-20 সেশনের শিক্ষার্থী থেকে সবশেষ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনের প্রার্থী ও ভোটার হতে পারবেন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে রাকসু নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী রাকসু হল সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি ভোট হবে আগামী 15 সেপ্টেম্বর। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী আগামী 31 জুলাই নির্বাচনের আচরণবিধি প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকা 6 আগস্ট, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে 14 আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। 17 ও 19 আগস্ট হবে মনোনয়নপত্র বিতরণ, আর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে 4 সেপ্টেম্বর। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে 15 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত হবে ভোট গ্রহণ। প্রত্যেক আবাসিক হলে ভোট গ্রহণ করা হবে। তারিখ হচ্ছে 15/9/2025 রবিবার সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। ভোট গণনা 15/9/2025 তারিখ রোজ রবিবার ভোট গ্রহণ শেষে, অর্থাৎ ভোট গ্রহণ সম্পন্ন হলে তারপরে ভোট গণনা করা হবে। সোমবার সকালে শুরু হওয়া ভারী বৃষ্টিতে আবারও ডুবেছে চট্টগ্রাম নগরী। রাস্তাঘাট জুড়ে থই থই পানি, ডুবেছে অলিগলি, বাসাবাড়ি সহ দোকানপাটও। নালা নর্দমায় দুর্গন্ধময় পানিতে ঘরবন্দি বাসিন্দারা। এই জন্য সিটি কর্পোরেশন ও সিডিএ কে দুষছেন তারা। আর জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থার আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। একেএম নাজিমের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। মৌসুমী বায়ুর প্রভাবে রোববার থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও সোমবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এতে দুর্ভোগ নেমে আসে বন্দরনগরী চট্টগ্রামে। কোমর সমান পানিতে তলিয়ে যায় নগরীর অধিকাংশ এলাকা। শহর জুড়ে থই থই করে নালা নর্দমার দুর্গন্ধময় পানি। নগরী জুড়ে তৈরি হয় যানজট। এতে দুর্ভোগে পড়েন কর্মজীবী, শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রায় 14,387 কোটি টাকার 4টি প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে 2টি বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, একটি পানি উন্নয়ন বোর্ড এবং অপরটি সিটি কর্পোরেশন। কিন্তু এরপরও সুফল পাচ্ছেন না নগরবাসী। এজন্য সিডিএ কে দুষছেন সাধারণ মানুষ। আমার স্যালান্সার পাইপ কি বলবো, ইঞ্জিনের ভিতরে পানি ঢুকে গেছে, এরকম অবস্থা। মানুষ মনে করেন সব ওখানে 2জন পড়ে গেছে, যে পানির জ্বালা
রোড কোনটা, ড্রেন কোন, নালা কোনটা তা বুঝতে পারতেছি না। পানিতে তো ডুবে আছি। দোকানের দেখেন প্রতিটা দোকানে আমাদের কত কি পরিমাণ ক্ষতি হচ্ছে। এদিকে জলজট কবলিত নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রামের মেয়র। এ সময় তিনি পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ করেন। নগরীতে জলজট তৈরি হওয়ার জন্য প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিডিএকে অভিযুক্ত করে মেয়র বলছেন, দ্রুত যাতে পানি নেমে যায় এজন্য সিটি কর্পোরেশন কাজ করছে। 57টা খালের মধ্যে সিটি কর্পোরেশন একটা মাত্র খাল, আমরা 12 খালটা করছি, আরও 20টা খাল বাকি রয়ে গেছে। কাজে এই 20টা খাল আমি মনে করি যে আমাদের সংস্কার করতে হবে এবং এই নালাগুলো কাজগুলো হলে এবং রাস্তাটা একটু উঁচু হলে আমি মনে করি ইনশাল্লাহ এই এলাকার যে প্রবলেমটা সেটা সলভ হবে। সিটি এলাকার 57টি খাল খনন এবং সংস্কারের পাশাপাশি নগরীর 1006 কিলোমিটার নালা নর্দমা পরিষ্কার সহ ড্রেনেজ মাস্টার প্ল্যান প্রকল্প বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিতের দাবি নগরবাসীর। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। শেখ হাসিনার সরকার পতনের পর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুসলিমরা স্বস্তিতে নেই। প্রতিদিনই চলছে ধরপাকড়, গুড়িয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি, জোরপূর্বক পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। মোদী সরকারের দমন অভিযানে ঘটছে প্রাণহানিও। বিজেপির দাবি, আসামে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেই এই অভিযান চলছে। লুৎফুর কবিরের রিপোর্ট। গড়িয়ে দেয়া হচ্ছে মুসলিমদের বাড়িঘর। যেখানে কয়েকদিন আগেও ছিল কোলাহল, সেখানে এখন ধ্বংসস্তূপ। তাহলে এখানকার মানুষের ভাগ্যে কি ঘটেছে? ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বর্তমান চিত্র এমনই। রাজ্যের গোয়ালপাড়া জেলায় মুসলিম অধ্যুষিত এলাকায় বুলডোজার দিয়ে তাণ্ডব চালিয়েছে মোদী নেতৃত্বাধীন সরকার। পরিসংখ্যান বলছে, গত এক মাসে রাজ্য জুড়ে 5টি অভিযানে প্রায় 3,500 মুসলিম ঘরবাড়ি দেয়া হয়েছে গুড়িয়ে। এসব মানুষের মাথা গোঁজার ঠাঁই হয়েছে তাঁবুতে। ভুক্তভোগীদেরই একজন শাহ জামাল হোসেন। আমাদের ঘরবাড়ি ভেঙে ফেলেছে, এরপর থেকে এই তাঁবুতে আছি। সরকারের পক্ষ থেকে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। আমাদের কাছে পর্যাপ্ত খাবার নেই, সরকার থেকেও কোনো সাহায্য পাইনি। ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি আসামে বাংলাভাষী মুসলিমদের উচ্ছেদ অভিযান জোরদার করায় দেখা দিয়েছে আতঙ্ক ও চাপাক্ষোভ। রাজ্যে আগামী নির্বাচন সামনে রেখে স্থানীয় সংস্কৃতি ও ভোট ব্যাংক রক্ষার অজুহাতে শত শত পরিবার উচ্ছেদ করা হচ্ছে। তবে বিজেপির দাবি, বাংলাদেশ থেকে ঢোকা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এ অভিযান। যদিও ভুক্তভোগীরা বলছেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে আসামেই বসবাস করছেন তারা। মোদী সরকার বলছে আমরা বাংলাদেশি, এসব অভিযোগের ভিত্তি নেই। বাংলাদেশে কেউ যদি অবৈধভাবে ঢুকে থাকে, আমরাও চাই সরকার তাদের বিতাড়িত করুক। বাংলাদেশি সরকার আমাদের বাংলাদেশি বলছে, আমরা কেন বাংলাদেশি হব? আমাদের কাছে সব প্রমাণ ও নথি আছে। সরকার যত নথি চাক না কেন সবই দিব। ঘরবাড়ি ধ্বংসের পাশাপাশি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন, এমনকি জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়ার মতো ঘটনা অহরহ। অনেকেই মনে করছেন, নির্বাচনের আগে হিন্দু ভোটারদের উস্কানি দিয়ে রাজনৈতিক সুবিধা নিতে এই অভিযান। ধর্ম ও জাতিগত পরিচয়কে কেন্দ্র করে এক উদ্বেগজনক পরিস্থিতি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। অবশেষে নিঃশর্ত ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। মালয়েশিয়ার কুয়ালালামপুরে রুদ্ধদ্বার বৈঠকের পর এই ঘোষণা এলো। দুপক্ষের 4 দিনের লড়াই বন্ধে সোমবার কুয়ালালামপুর বৈঠকে বসে উভয় পক্ষ। এতে মধ্যস্থতা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বৈঠক শেষে ঘোষণায় তিনি জানান, স্থানীয় সময় মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুপক্ষের সংঘাত বন্ধে আগ্রহী এমন ঘোষণা দেন। এরপরই বৈঠকে বসে থাইল্যান্ড, কম্বোডিয়া। দুপক্ষের সামরিক সংঘাতে সেনাসহ অন্তত 33 জন নিহত হয়। আগে আর কোনো সিরিজ না থাকায় লম্বা বিরতিতে থাকবেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে সময়টাকে কাজে লাগানোর জন্য বিশেষ পরিকল্পনা হাতে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্কিল ডেভেলপমেন্ট ক্যাম্পে যুক্ত হচ্ছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। শাহিনুর আলমের রিপোর্ট। বর্তমানের টি-20 ক্রিকেটের যুগে পাওয়ার হিটিং এর কোনো বিকল্প নেই। এই ফরম্যাটে বাংলাদেশ দীর্ঘদিন ভুগছে পাওয়ার হিটিং দুর্বলতায়। তবে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন তরুণ উঠে এসেছেন, যারা আশা দেখাচ্ছেন বড় শট খেলে। এবার এই খেলোয়াড়দের দক্ষতায় শান দেওয়ার জন্য পাওয়ার হিটিং বিশেষজ্ঞ আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে টি-20 ফরম্যাটে হবে এবারের এশিয়া কাপ। আর এই মেগা টুর্নামেন্টকে সামনে রেখে টাইগারদের বড় শট খেলার দক্ষতা বাড়াতে বাংলাদেশ দলে যুক্ত হবেন ইংলিশ পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছে বিসিবির একটি বিশ্বস্ত সূত্র। আগামী 6 আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এশিয়া কাপ প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল। ক্যাম্প শুরুর আগেই এই ইংলিশ কোচ ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে। ঢাকায় এসে 3 সপ্তাহ টাইগারদের দীক্ষা দেবেন উড। আইপিএল, পিএসএল, বিগ ব্যাশ সহ বিশ্বের প্রায় সব দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করার অভিজ্ঞতা আছে ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটারের। বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা এবারই প্রথম নয় জুলিয়ান উডের। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট এবং চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির হয়ে কাজ করেছেন তিনি। সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডকে বদলে দেওয়ার অন্যতম কারিগর মনে করা হয় উডকে। এবার তার মন্ত্রে বাংলাদেশের খেলোয়াড়রা নিজেদের কতটা সমৃদ্ধ করতে পারেন সেটাই এখন দেখার বিষয়। শাহিনুর আলম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ সন্ধ্যা। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।